আরে ব্রো, আমি মনে করছিলাম আজকে তুমি পার্টি শার্টি করবা। আজকে এরকম পার্টির কিছু নাই। ওই যে যাবো কক্সবাজার যাব থার্সডে রাতে, তখন দেখা যাক কেমন কি পার্টি হয়। মানে তুমি এখন গ্রাজুয়েশনের পর কি করতেছো? আর মানে তোমার কি জানুয়ারিতে শেষ হয়েছিল নাকি মার্চের দিকে? মার্চের থেকে শেষ হয়েছে, আর এখন তো মাস্টার্স করতেছি জিওফিজিক্সে। তো ওইটা 5টা পর্যন্ত করতে হয় না? ওইটা 5টা পর্যন্ত, ওইটা একটু আগে ছাড়া পাওয়া যাওয়ার কথা, বিকজ এইবার আমি আর কি থিসিস করবো আর কি, ল্যাবের ইয়ে থাকবে না, তো তাহলে ক্লাস দুপুরের দিকে ওরকম শেষ হয়ে যাবে। 5টা পর্যন্ত এত লম্বা টাইম থাকবে না নরমালি, 1-2 দিন থাকতে পারে। আচ্ছা, তো তাহলে আমরা আস্তে আস্তে শুরু। তো এখন আমাদের এই কি বলে চেক পয়েন্ট কোশ্চেন গুলি ছিল হোমওয়ার্ক। ফার্স্ট অফ অল আমরা এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো কভার করব, দেখি কোনটায় কি আছে না আছে। তো ফার্স্ট অফ অল এই চেক পয়েন্ট কোশ্চেনে আর ওই স্পেশাল কোশ্চেনটা, কি কি why do the viscosity of gas increases with temperature? হ্যাঁ ওইটাও আছে, ওটা দেখবো। যে ফার্স্টে আমরা ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লুইড চেক পয়েন্ট গুলো দেখতেছি, ফ্লুইড মুভমেন্টের, এরপর ভিসকসিটিটা, এরপর যে এক্সট্রা একটা কোশ্চেন দিছিলাম ওইটা। এখন ফার্স্ট এর কোশ্চেনে কি বলতেছে, গিভ 3 এক্সাম্পলস of objects that are designed to reduce the amount of turbulent flow of air or water over them। যে কোন একটা কিছুর উপর দিয়ে এরকম টার্বুলেন্ট ফ্লো অ্যাভয়েড করার জন্য কোন জিনিসগুলোকে এরকম ডিজাইন করা হয়। যে আমরা নরমালি যে হাই স্পিড কার গুলো আছে থাকে, রেসিং কার গুলি বা হাই স্পিড কার গুলি, তো ওগুলোর জন্য কি হয়, দে আর ডিজাইন টু অ্যাভয়েড or not undergo turbulent flow as much as possible। যে রেসিং কার গুলা কি চাবে, তারা চাবে যেন কি না হয়, তাদের অ্যারাউন্ডে টার্বুলেন্ট ফ্লো না হয়, আর যত কম করানো যায় আর কি। এরপরে যায় সুইমাররা, সুইমাররা তাদের সুইম স্যুটটাকে ওরকম করে ডিজাইন করে নেয়। এরপরে তোমার শিপ বা বোট, ওগুলাতে কি তাদেরও ওরকম শেপটা ওরকম স্ট্রিমলাইন একটা শেপ রাখে। দেন ট্রেন, ট্রেনেরও কি থাকে, ট্রেন কতগুলো দেখবা যে হাই স্পিড ট্রেন যেগুলো থাকে ওগুলো কি হয়, দে আর মেড ইন আ স্ট্রিমলাইন শেপ, তাহলে যেন তাদের অ্যারাউন্ডে ল্যামিনার ফ্লো হয়, টার্বুলেন্ট ফ্লো যেন না থাকে। ওকে, হ্যাঁ বুলেট ট্রেন ওইটাই। এরপরে আরো কি আছে, যে এরোপ্লেন, যে আমাদের এয়ারক্রাফটের ওই জিনিসগুলো কি করবে, এমন ভাবে ডিজাইন করা থাকবে সো দ্যাট তাদের অ্যারাউন্ডে টার্বুলেন্ট ফ্লো এরকম না হয়, আর যত কম করানো যায় আর কি। তো তাহলে এরকম অনেক অনেক এক্সাম্পল দেওয়া যায়। তো এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 1, এটা নিয়ে মনে হয় না কারো কোনো সমস্যা আছে। কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে কি, sketch diagrams to illustrate the basic definitions of streamline flow and turbulent flow, explain how your diagrams show each type of flow। সো এখন ল্যামিনার ফ্লো এখানের মধ্যে কাজটা কি, এই যে ল্যামিনার ফ্লো হলো এইটা, যে the layers are parallel with one another, the velocity is constant throughout, যে প্রত্যেকটা পয়েন্টে এরকম ভেলোসিটি আমাদের ফিক্সড আছে, এন্ড একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে কি করবে না, ওভারল্যাপ করবে না। আর টার্বুলেন্ট ফ্লো কোনটা, টার্বুলেন্ট ফ্লো আমরা যে ড্র করছিলাম, যে টার্বুলেন্ট ফ্লো এমন ভাবে ড্র করবা, এডি কারেন্টটা, হ্যাঁ ওই তো এডি কারেন্টের ওই জিনিসটা, যে টার্বুলেন্ট ফ্লো এর ওই জিনিসটা এমন ভাবে দিবা যে এমন করে এসে এই মিক্স আপ হয়ে যাইতেছে আর কি, এরকম এডি কারেন্ট এরকম ফর্ম করবে, লেয়ার গুলি একটার সাথে আরেকটা এরকম মিক্স হয়ে যাবে, এরকম উল্টা পাল্টা এমন একটা ডায়াগ্রাম এঁকে দিলে পরে এটা কি হয়ে যায়, টার্বুলেন্ট ফ্লো। সো এখন টার্বুলেন্ট ফ্লো এর আমাদের এক্সপ্লেনেশন গুলা কি ছিল, এগুলা কিন্তু আমরা লিখে আসছিলাম নোটপ্যাডের মধ্যে, যখন নাকি আমরা লিখছিলাম তখন ওখানে মধ্যে লিখে দিছিলাম ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে ডিফারেন্স। সরি, এই যে
ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো ডায়াগ্রাম প্লাস তাদের মধ্যে যেই প্রপার্টি গুলো, যে ল্যামিনার ফ্লোতে কি থাকে, টার্বুলেন্ট ফ্লোতে কি থাকে। সো এই জিনিসটা হলো আমাদের বেসিক্যালি কোশ্চেন নাম্বার 2 এর आंसर। ওকে, এরপরে কি বলতেছে আমরা দেখি কোশ্চেন নাম্বার 3 তে। The text on streamlining above shows says the water is flowing at a particular point in a pipe will always move in the same direction and at the same speed। এই যে আমাদের এইটা যে পাইপের ভিতর দিয়ে যে ওয়াটারের লেয়ার গুলি মুভ করতেছে, কি বলতেছে টেক্সটে বলতেছে যে the water layers will always move in the same direction and at the same speed। এখন বলতেছে explain why the smoke in the wind tunnel changes direction and move up and over the car। যে এখানে আমাদের এই যে এই গাড়ির উপর দিয়ে কেন এরকম লেয়ার গুলা এরকম কার্ভ হয়ে গেছে, লেয়ার গুলি এরকম কার্ভ হয়ে গেছে না গাড়ির শেপ ওয়াইজ, গাড়ির শেপ ওয়াইজ এরকম যে কার্ভ হয়ে গেছে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এটা আমরা কি বলবো যে ল্যামিনার ফ্লো কি বলে, ল্যামিনার ফ্লো বলে যে একটা স্পেসিফিক পয়েন্টে, হ্যাঁ, যে এট এনি পয়েন্ট দ্য ভেলোসিটি মাস্ট রিমেইন কনস্ট্যান্ট। কিন্তু এখানের মধ্যে আমাদের কি এটা তো গাড়িটা তো স্টেশনারি না, গাড়িটা তো এখানে ভিতর দিয়ে কি করতেছে, গাড়িটা তো এখানের মধ্যে দিয়ে মুভ করতেছে আর এয়ার এটার উপর দিয়ে ফ্লো করতেছে। সো তাহলে তখন তোমার গাড়ির স্পিডের ভেরিয়েশনের জন্য কি হবে, তার উপর দিয়ে যে স্মোকটা ট্রাভেল করবে স্মোকেরও স্পিডের ভেরিয়েশন আসবে, কিন্তু ওই স্পেসিফিক পয়েন্টে ওই ভেলোসিটিটা ওইরকম থাকবে। ব্যাপারটা কেমন এখানের মধ্যে অ্যানসারের মধ্যে দেখো কি বলা, নাম্বার 3 তে কি বলতেছে 1 আর 2 তো অন অ্যানসার যে দুটো বলে দিলাম আমরা অলরেডি। 3 নম্বরে কি বলতেছে at any point the speed must remain the same over time। তো তার মানে যে কোন একটা সার্টেন ইনস্ট্যান্টে আমাদের ওই জায়গার স্পিডটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কথা কি সবার কাছে আটকে আটকে আসতেছে নাকি ঠিকঠাক আছে? ঠিকই আছে। আচ্ছা, সো ঠিক থাকা উচিত। একটা জিনিস হওয়ার কথা যে কথা একটু দূরে থেকে আসার কথা, বিকজ ওই যে বলছিলাম একোটাকে অ্যাভয়েড করার জন্য এখন আইপ্যাড দিয়ে দূরে বসতে হয়, ল্যাপটপটা দূরে থাকে। সো তাহলে কথাটা জোরে বলি তাহলে যেন প্রবলেম না থাকে, কিন্তু আটকায় আসার কথা না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো এখন এখানের মধ্যে যে ব্যাপারটা বলতেছিলাম at any point the speed must remain the same over time, কিন্তু but the smoke can move faster or slower as it needs to in order to move over the shape of the car। যে স্মোকটা তো আইসা আর গাড়ির সাথে কোলাইড করতে চাবে না, যে যতক্ষণ পারে it will try to avoid colliding with the car। কেন কলিশন অ্যাভয়েড করতে চাবে, তাহলে যেন ড্র্যাগ ফোর্স বেশি এক্সার্ট না করে। তো তাহলে কি করতেছে, একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে ভেলোসিটিটা ফিক্স বা স্পিডটা ফিক্স। তো এখন এখানের মধ্যে কাজটা কি, বাট দ্য স্মোক ক্যান মুভ ফাস্টার অর স্লোয়ার অ্যাজ ইট নিডস টু ইন অর্ডার টু মুভ ওভার দ্য শেপ অফ দ্য কার। যে গাড়ির যেরকম শেপটা আছে ওই গাড়ির উপর দিয়ে মুভ করার জন্য যতটুকু তার ডেভিয়েট করা লাগে ডিরেকশন, ওইটা সে ওরকম করতেছে। সো whilst it may move faster up the windscreen than over the roof, যে উইন্ডস্ক্রিনের ওই দিক দিয়ে তার ভেলোসিটিটা বেশি, রুফের উপর দিয়ে তার ভেলোসিটিটা কম। at each of those points the speed will be constant over time। যে যদিও সে এখানের মধ্যে ডিরেকশনটা চেঞ্জ করতেছে, যে এখানে আমরা স্মোকের ডায়াগ্রামটার মধ্যে যদি যাই, এই যে এই জায়গাটা এই উইন্ডশিল্ডের এই জায়গাটা তার ভেলোসিটি বেশি, রুফের এই জায়গাটায় তার ভেলোসিটিটা কম, কিন্তু at that specific point, এই যে স্পেসিফিক এই পয়েন্টে ভেলোসিটিটা কি বলে স্পিডটা এই জায়গায় কনস্ট্যান্ট, স্পেসিফিক এই পয়েন্টে স্পিডটা এখানের মধ্যে কনস্ট্যান্ট। ওভারঅল পুরাটা আমাদের ডেভিয়েশনটা দেখলে হবে না, আমাদের একটা সার্টেন ইনস্ট্যান্ট ইন টাইমে আর একটা সার্টেন পয়েন্টে, যেখানের মধ্যে বলে দিচ্ছে স্পেসিফিক্যালি কি জিনিস, যে একটা স্পেসিফিক ইনস্ট্যান্ট অর স্পেসিফিক টাইম স্পিডটা আমাদের কি থাকবে, সেম থাকবে। যে at any point the speed must remain the same over time। যে আমাদের স্পিডটা ওখানে
টাইমের সাথে চেঞ্জ হবে না ওই স্পেসিফিক পয়েন্টের জন্য। তো তাহলে ওই পয়েন্টে দ্য স্পিড ইজ অলওয়েজ ফিক্সড। যে এইখানের মধ্যে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম যে রুফের উপর দিয়ে, এই যে রুফের উপর দিয়ে স্পিড অলওয়েজ এইটাই, যে রুফের উপরে যে পয়েন্টটা ড্র করলাম এই পয়েন্টের স্পিড অলওয়েজ এইটাই। রুফের পিছে এই যে ব্যাক সাইড অফ দা কারে এখানে তার স্পিডটা এই পয়েন্টের জন্য ফিক্স। উইন্ডশিল্ডের এই সামনের দিকে এইখানের জন্য কি, এখানের জন্য এই পয়েন্টে আমাদের স্পিডটা ফিক্স। তো প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্টের জন্য আমাদের স্পিডটা হলো আলাদা আলাদা, কিন্তু ওই পয়েন্টের জন্য ওই স্পিডটা কি থাকবে, ফিক্স থাকবে। ওই পয়েন্টের জন্য আমাদের স্পিডের ভ্যালুটা চেঞ্জ হবে না। এই ব্যাপারটা বোঝানোর ট্রাই করতে, বুঝতে পারছো এসাস? জি ভাই। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখো। কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে describe and explain the differences in the water surface in the two pictures in figure D। এই যে ফিগার ডি এর এখানে এই ওয়াটার সারফেস আর এই ওয়াটার সারফেস, তো এই দুটো ওয়াটার সারফেসে পিকচারের মধ্যে ডিফারেন্স কি, কোনটার মধ্যে কি হইতেছে এসব বলতে পারবা? হ্যাঁ ভাই, বলবো। হ্যাঁ, এই In ফার্স্ট ফিগারে কি picture D, হইতেছে? the first picture is showing a streamlined flow in water surface. We can determine it by observing low velocity in the flow, no mixing of layer or any abrupt changes in velocity and direction. আচ্ছা, আর Meanwhile, পাশেরটা? the second picture is showing a turbulent flow in water surface. We can determine it by observing high velocity in the flow, mixing of layers with another, and abrupt changes in velocity and direction. এখানের মধ্যে বেসিক্যালি আমাদের ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো আর স্ট্রিমলাইন এন্ড টার্বুলেন্ট ফ্লো শো করা হইতেছে। স্ট্রিমলাইন আমরা কিভাবে বুঝলাম, বিকজ এখানে একদম বলতে গেলে জেন্টল একটা ওয়াটার সারফেস আর একটা স্মুথ একটা ওয়াটার সারফেস। তো এটা দেখে বোঝা যাইতেছে কি, এটা দেখে বোঝা যাইতেছে যে ওয়াটারটা স্লোলি মুভ করতেছে, সো ইট ইজ ফ্লোয়িং ইন ল্যামিনার ফ্লো। আর এই যে ব্রিজের এই পাশ দিয়ে যখন নাকি এরকম ওয়াটার গুলো আসতেছে তখন দা লেয়ারস আর মিক্সিং আপ উইথ ওয়ান অ্যানাদার, সো ওখানের মধ্যে এরকম ফেনা উঠে যাইতেছে এমন টাইপের। তো তাহলে ওখানের মধ্যে দেখে বোঝা যাইতেছে কি, the layers are mixing up with one another, so they are forming eddy currents। তো এই ব্যাপারগুলো কি লেখা আছে দেখো। লেফট পিকচারের কথা কি বলছে, water surface is smooth because flow is laminar as the water is moving slowly। আর রাইট পিকচারে কি, water surface is disturbed in a random or unpredictable way as the flow is turbulent as the water is moving fast past the bridge support। যে ওই ব্রিজ সাপোর্ট পার করার সময় ওখানের মধ্যে কি করতেছে, অনেক বেশি স্পিডে ট্রাভেল করতেছে, যার জন্য লেয়ার গুলি একটার সাথে কি হয়ে যাইতেছে, মিক্স আপ হয়ে যাইতেছে। ওকে, তো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের ফ্লুইড মুভমেন্টের যে চেক পয়েন্ট কোশ্চেন ছিল ওগুলার অ্যানসার। তো ফ্লুইড মুভমেন্টের এই চেক পয়েন্ট কোশ্চেনের অ্যানসার গুলো আমরা দেখে নিলাম। এখন ভিসকসিটি চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেন গুলো যদি আমরা দেখি, তো এখন ভিসকসিটি চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেনের মধ্যে কি বলতেছে দেখো। ফার্স্ট এর question number 1, why is the world record for 100 meter swimming a longer time than 100 meter sprinting? দোনোটাতেই তো ডিসটেন্স সেম কভার করবে 100 মিটার, তো তাহলে সুইমিং এ সময় কেন বেশি লাগে 100 মিটার কভার করতে, আর দৌড়াইলে কেন আমাদের কম সময় লাগে? বিকজ আমরা কোন ফ্লুইড দিয়ে মুভ করতেছি এটা হলো বড় একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। আমরা স্প্রিন্টিং এর সময় তার পানির মধ্যে দৌড়াই না, স্প্রিন্টিং এর মধ্যে উসাইন বোল্ট কিসের মধ্যে দৌড়ায়, অ্যাটমসফিয়ারে, এয়ার এর মধ্যে। সো এয়ার এর যেরকম ভিসকসিটি, সো সে যে একটা ভিসকাস ড্র্যাগ দিবে ওইটার রেসপেক্টে ওয়াটারের ভিসকসিটি কি অনেক অনেক বেশি না? তো তাহলে এটা যদি হয় তো তাহলে ওয়াটার কি করবে, দা ওয়াটার উইল এক্সার্ট আ গ্রেটার অ্যামাউন্ট অফ ভিসকাস ড্র্যাগ। তো যার জন্য সুইমিং এর জন্য কি লাগে, বেশি এফোর্ট লাগে, বেশি সময় লাগে। এখানে যদি আমরা ভিসকসিটি গুলো কম্পেয়ার করি, যে সেম টেম্পারেচারের জন্য, যে 20 ডিগ্রি সেলসিয়াস এর জন্য viscosity of air হলো এত আর viscosity of water হলো এত, তো তাহলে কি 1 2 3 4 1 2 3, তো তাহলে অলমোস্ট few thousand times হায়ার viscosity হলো ওয়াটারের এয়ারের থেকে। তো তাহলে কি ওখানের মধ্যে আমাদের ড্র্যাগ ফোর্সটা কি হবে, বেশি হবে, যার জন্য the time taken is greater or longer time। 2 নম্বরে কি বলতেছে,
describe how temperature affects viscosity for liquids and gases. তো তাহলে এই ব্যাপারটা তো আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখে আসছি যে কি হবে, লিকুইডের জন্য টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমে যাবে আর গ্যাসের জন্য টেম্পারেচার বাড়লে পরে ভিসকসিটি বাড়বে। তো এইটাই তোমাদের একটা টাস্ক ছিল যে বের করা কেন টেম্পারেচার বাড়লে পরে ভিসকসিটি ইনক্রিজ করবে, গ্যাসের জন্য কেন টেম্পারেচার বাড়লে ভিসকসিটি ইনক্রিজ করবে। এটার অ্যানসার ফার্স্ট রাইট অ্যানসারটা নাবিল পাঠাইছিল আমাকে। তো এখন এখানের মধ্যে বেসিক আইডিয়াটা কি দেখো, এয়ার অর গ্যাস they are already very energetic, যে গ্যাস পার্টিকেল কিভাবে মুভ করে, they are in constant random motion, তাই না, তারা অলওয়েজ এরকম কন্টিনিউয়াস একটা র্যান্ডম মোশনের মধ্যে আছে বিকজ তাদের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থাকলে পরেও তাদের কি সেপারেশন বিটুইন দা পার্টিকেলস হলো অনেক হাই, সো তাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি। তো এখন যখন নাকি গ্যাসের আমরা টেম্পারেচার আরো বাড়াবো, গ্যাস কি করবে, আরো ফাস্টার মুভ করবে and the movement will start to become more and more chaotic, যে গ্যাস পার্টিকেলস গুলো তখন কি করা শুরু করবে, আরো বেশি বেশি কলিশন করা শুরু করবে। তো এই যে তারা বেশি যদি কোলাইড করে, যে অবজেক্টটা ওই এয়ারের ভিতর দিয়ে ট্রাভেল করবে তার সাথে যদি বেশি বেশি কলিশন হয়, তো তাহলে কি ড্র্যাগ ফোর্স বাড়বে নাকি কমবে? লাবিবা, বাড়বে। সো ড্র্যাগ ফোর্স যদি ইনক্রিজ করে, সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে ওখানের মধ্যে আমাদের ভিসকসিটি বেশি নাকি কম? বেশি। বেশি। সো তাহলে এইটা হবে আমাদের রিজনিং বেসিক্যালি, যে কেন গ্যাসের জন্য টেম্পারেচার বাড়লে পরে ভিসকসিটি ইনক্রিজ করে। সো এই অ্যানসারটা জেরিনও এরকম একটা সিমিলার টাইপের অ্যানসার দিছিল, দেন জেরিন জিজ্ঞাসা করতেছিল আচ্ছা ঠিক আছে, তো এই এক্সপ্লেনেশন বুঝলাম যে গ্যাসের জন্য টেম্পারেচার বাড়লে পরে পলিউশন বেশি হবে, তো তাহলে পরে কি হবে, the viscosity will increase। তো তাহলে বলতেছে যে লিকুইডের জন্য তো তাহলে এরকম কেন, বিকজ লিকুইড তো শুরুতে লিকুইডের মুভমেন্টের রেট তো অনেক কম ছিল, যে লিকুইড তো স্লাগিশ, যে সে এরকম মুভ করতে চায় না। তো যত টেম্পারেচার বাড়াবো তত লিকুইডটা কি হবে, মোর এন্ড মোর মোবাইল হবে, যে তত বেশি রানি একটা ফ্লুইড হবে। রানি ফ্লুইড মানে কি, অনেক ইজিলি ফ্লো করতে পারে এরকম। তো তাহলে ওই লিকুইডের জন্য যত টেম্পারেচার বাড়াবো আস্তে আস্তে পার্টিকেল গুলোর মধ্যে সেপারেশন বাড়বে and it will make the object moving through the liquid more easy to move, যে ড্র্যাগ ফোর্সে কি করবে, কম অ্যাপ্লাই করবে। তো তার মানে ভিসকসিটিটা কমে যাচ্ছে এখানের জন্য। আর গ্যাসের জন্য আমাদের ব্যাপারটা কি উল্টা, গ্যাসের জন্য কেন উল্টা, মাত্র আবার কি বলছিলাম যে গ্যাসের জন্য যত টেম্পারেচার বাড়বে তত তারা আরো বেশি chaotic ওয়েতে মুভ করা শুরু করবে, which will increase the drag force. So as drag force increases, the viscosity increases. তো তার জন্য আমরা কি বলি, গ্যাসের জন্য টেম্পারেচার বাড়লে পরে ভিসকসিটি ইনক্রিজ করে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? রিক্তি কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরে কি বলতেছে 3 নাম্বার কোশ্চেনে দেখি, how and why would holding a swimming competition in warmer pool affect the times achieved by the swimmers? কিভাবে, how first how, যে কিভাবে এফেক্ট করবে, যে বেশি হবে টাইম নাকি কম হবে, যে সময় বেশি লাগবে সুইম করতে নাকি কম সময় লাগবে? কম টাইম লাগার কথা না? হ্যাঁ। কম টাইম কেন লাগবে, বিকজ ওয়ার্মার পুল মানে হায়ার টেম্পারেচার ওয়াটার, সো তাহলে ওটার ভিতরে ভিসকসিটি থাকবে কম, সো তার ভিতর দিয়ে ইজিলি সাঁতরা যেতে পারবে। এন্ড কেন, বিকজ আমরা অলরেডি রিজনিংটা বলে দিছি যে ভিসকসিটিটা কি থাকবে, কম থাকবে। ওকে, কিন্তু আবার বেশি গরম করে ফেললে পরে তো তখন চামড়াই পুড়ে যাবে, তখন আর সাঁতরাইতেও পারবে না। এরপর কি বলতেছে কোশ্চেন নাম্বার 4 এর জন্য, কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে why might a chocolate manufacturer alter their manufacture কি বলে মেশিনারি so it functioned at a higher temperature? কেন, বিকজ হায়ার টেম্পারেচার হইলে পরে তখন চকলেটের ভিসকসিটি কম হবে, তো তাহলে ইজিলি ফ্লো করবে এন্ড ফাস্টার, তারা অনেক তাড়াতাড়ি তাদের প্রোডাকশনের কাজটা করতে পারবে। যে তোমার চকলেটটা তুমি যে প্রোডিউস করবা ওইটা যদি ফ্লো করতে অনেক বেশি সময় লাগে, যে তুমি প্যাকেজিং করবা
তো প্যাকেট পর্যন্ত এটা ফ্লো করে করে আসতে অনেক টাইম লাগতেছে। তো তাহলে কি তার প্রোডাকশন টাইমটা অনেক বেড়ে যাবে, মেশিনারি অনেক বেশিক্ষণ ধরে চালায় রাখতে হবে। তো তাহলে এটাতে একটা তো টাইম কনজিউমে একটা ব্যাপার আছে। এন্ড So বেশিক্ষণ মাঝে মাঝে তোমার মেশিন মেশিনারিটা অন ব্লক রাখলে করে। পরে তখন কি হবে, বেশিক্ষণ মেশিনারি অন রাখলে পরে তোমার ইলেকট্রিসিটি কস্ট বাড়বে। তো এরকম অনেকগুলা ব্যাপার কমন মাথায় রাখা লাগবে। যে এরপর আরেকটা কি ব্যাপার, আরেকটা ব্যাপার হলো যে ভিসকসিটি যদি কম রাখে তো তাহলে কি করতে পারতেছে, যে বলছিলাম না যে তার সুইটের যে কাভারিংটা করবে, তার সুইটের কাভারিংটা জাস্ট একটা থিন লেয়ার অফ চকলেট দিয়ে কভার করে ফেলতে পারবে। যদি অনেক বেশি ডিসকাস হয় তো তখন এমনি তো পড়বে না, যে একবার যখন পড়বে অনেকগুলো একসাথে পড়ে গেলে পরে তখন কি হবে, চকলেটটা ওয়েস্ট হবে। তো এরকম টাইপের। তো আমরা অ্যানসার গুলো দেখবো একটু পরে, কোশ্চেন নাম্বার 5 টা দেখার পর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ তো বেসিক্যালি গ্রাফ আঁকতে হবে, যে আমাদের draw a graph of the experimental results shown in figure B। এই ফিগার B কোনটা, এই যে এটা, এই এক্সপেরিমেন্টাল রেজাল্টের গ্রাফ আঁকতে বলছে। ফ্লো রেট ভার্সেস হাইট গ্রাফ। in order to find the viscosity, ওই যে গ্রেডিয়েন্টের থেকে আমাদের ভিসকসিটির একটা কাহিনী ছিল না, ওইটা থেকে ভিসকসিটি বের করতে বলছে। এখন বলতেছে হাউ ডাজ ইওর ভ্যালু কম্পেয়ার উইথ দ্য ফিগারস ইন টেবল বি। তো তাহলে ফার্স্ট অফ অল কি করবা, এই ডেটাগুলো নিয়ে গ্রাফ আঁকবা। দেন গ্রাফ আঁকার পর একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসবে। তারপরে ওই গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে, the gradient of the graph will give you pi rho g r to the power 4 divided by 8 eta l। তো এই ইনফরমেশন গুলো ইউজ করে দেন ফাইনালি কি বের করবা, ইউ উইল ফাইন্ড দা ভ্যালু অফ কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি এটা। দেন ওই কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটিটাকে তুমি কি করবা, তোমার এই ডেটা টেবিল যেটা দেওয়া আছে এটার সাথে কম্পেয়ার করবা, যে ওয়াটারের কতটার সাথে মিলতেছে। বুঝতে পারছো, যে তোমার এখানে ভিসকসিটি ক্যালকুলেট করলে পরে, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি ক্যালকুলেট করলে পরে ফাইনালি আসে 0.01 বলে 0.001 প্যাসকেল সেকেন্ডের মতো। তো এখন এটা আমাদের কোনটার সাথে মিলতেছে, ওয়াটারের 20 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের সাথে মিলতেছে না। তো তাহলে এটা আমাদের কি বলা যায়, যে রুম টেম্পারেচারে ওয়াটারের ভিসকসিটি হলো এরকম, এন্ড এটা আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে কি হইতেছে, কনকর্ডেন্ট হইতেছে, মিলে যাইতেছে বেসিক্যালি। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো এখন আমরা অ্যানসার গুলো দেখে নেই ফার্স্ট অফ অল। তো প্রথমে কি বলতেছে, কেন আমাদের সুইমিং এ বেশি সময় লাগে আর স্প্রিন্টিং এ কম টাইম লাগে। তো কি বলতেছে, ওয়াটার ভিসকসিটি কজেস গ্রেটার ড্র্যাগ দ্যান এয়ার। তো তাহলে এর জন্য বেশি সময় লাগে। এরপরে হায়ার টেম্পারেচার কজেস রিডিউসড লিকুইড ভিসকসিটি বাট ইনক্রিজেস গ্যাস ভিসকসিটি। কেন বাড়ে ওটা তার এক্সপ্লেনেশন দেয় নাই, বাট আমরা এক্সপ্লেনেশনটা অলরেডি বললাম। এরপর কি বলতেছে, reduced viscosity would allow greater speeds। ওই যে ওয়ার্মার পুলে কেন, কিভাবে এন্ড কেন আমাদের ওই সুইমিং এর টাইমিং গুলো চেঞ্জ হবে। তো আমরা কি বলছিলাম, যে টাইমটা কম লাগবে। কেন কম লাগবে, বিকজ ভিসকসিটি কমে যাবে। ওয়াই ভিসকসিটি কমে যাবে, বিকজ টেম্পারেচার বেশি হলে লিকুইডের ভিসকসিটি কমে যায়। এরপরে decreased viscosity would enable faster flow of liquid chocolates or faster production, যে তাড়াতাড়ি তারা প্রোডাকশনের কাজটা করতে পারবে। এন্ড ফাইনালি তোমার ওই গ্রেডিয়েন্টটা যেটা তুমি বেসিক স্ট্রেট লাইন ড্র করবা, ওইটার উপরে তোমার কি আসবে, তুমি এটা পাইলা, কি বলে, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটির ভ্যালুটা গ্রেডিয়েন্টের থেকে বের করলা। দেন তুমি কম্পেয়ার করে দেখবা যে 20 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারের কাছাকাছির জন্য অর কাছাকাছি আমাদের আসে। বুঝতে পারছো সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন দ্যাটস ভেরি গুড। তো তাহলে we are done with the viscosity part। এখন টার্মিনাল ভেলোসিটি তোমাদের তো লাস্ট দিন একটা ভিডিও দিছিলাম, লাস্ট দিন তোমাদের ক্লাস নেই সানডে, তো ওইদিন তোমাদেরকে ভিডিও দিয়ে দিছিলাম, বলছিলাম যে এই ভিডিওটা দেখতে, তাই না? তো এখন একটা টার্মিনাল ভেলোসিটির এই ভিডিও দিছিলাম, আই হোপ তোমরা দেখছো। তো এখন ওই জিনিসটা, ল্যাব বুকটা কি বলছো বুঝি নাই? ওই যে ল্যাব বুকটা উপরে
CP2 lab book. বুঝতেছি না কি বলছো তুমি, কি রিলেটেড? আচ্ছা ল্যাব বুকের এগুলা, এটা আমাদের আসবে, এটা আমাদের ইউনিট 3 এর জন্য। তখন ল্যাব বুক অলরেডি আমাদের কাছে আছে, ল্যাব বুক তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ল্যাব বুকেরও তোমাদের পিডিএফ দিয়ে দিব। তো এটা আমাদের যখন ইউনিট 3 শুরু করব তখন, দ্যাট উইল বি ক্লোজ টু এন্ড অফ জানুয়ারি, যে তখন নাকি আমাদের ইউনিট 2 শেষের দিকে চলে আসবে, তখন আমরা ওই ল্যাব বুকের নিয়ে দেন ফেব্রুয়ারি মান্থে বেসিক্যালি ইউনিট 1 এন্ড 2 রিভিউ চলতে থাকবে, এন্ড ল্যাব বুকের ওই কাজটা আমরা করে ফেলবো, এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন, দেন ইউনিট 3 এর কতগুলি স্পেসিফিক আনসারটেনিটি ক্যালকুলেশন, বলতে কয়টা ক্যালকুলেশন আসে ওগুলা জিনিস, দেন ওগুলা দেখার পর ফেব্রুয়ারির শেষের মধ্যে আমরা, আর মার্চের 15 এর মধ্যে ইউনিট 1 2 3 কোশ্চেন পেপার সহ আমাদের শেষ হয়ে যাবে, ততদিনে মকও চলতে থাকবে। এরপরে মার্চ 15 এর পর থেকে অফিসিয়াল মক গুলা, যে 5টা ইউনিট 1, 5টা ইউনিট 2, 5টা ইউনিট 3 মক হবে, দেন ওইটাই। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে আমরা যেই ব্যাপারগুলা ও লেভেলসে থাকতে সময় পড়ে আসছিলাম, আই হোপ তোমাদের মনে আছে যে আমরা দুইটা ব্যাপার বলে দিছিলাম আগে থেকে, যে এয়ার রেজিস্ট্যান্স দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি জিনিস মনে আছে জাবের? সারফেস এরিয়া আর ভেলোসিটি। সারফেস এরিয়া এন্ড ভেলোসিটি। যে ভেলোসিটি যত বেশি, ড্র্যাগ ফোর্স তত বেশি, আর এয়ার রেজিস্ট্যান্স তত বেশি। আর আরেকটা কি ছিল? সারফেস এরিয়া। যে সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি ড্র্যাগ ফোর্স। তো এখন এই যে সারফেস এরিয়ার সাথে অ্যাকচুয়ালি কিভাবে ডিপেন্ড করে, যে সারফেস এরিয়া বড় হলে ড্র্যাগ ফোর্স বেশি, সারফেস এরিয়া ছোট হলে ড্র্যাগ ফোর্স কম, এটা অ্যাকচুয়ালি আমাদের এই ফর্মুলা থেকে আসছে, যে স্টোকস নামের এই মানুষটা বের করছিল, সার্চ জর্জ গ্যাব্রিয়েল স্টোকস। বেন স্টোকস না, যদিও বেন স্টোকসকেও নাইটহুড দিবে মোস্ট প্রবাবলি, ও তো ওয়ার্ল্ড কাপ জিতেছে না ইংল্যান্ড রে, তো তাহলে এরকম নাইটহুড দিয়ে দিবে, স্যার নাম লাগাই দিব ওর সামনে। তো এই যে ড্র্যাগ ফোর্স এর একটা ফর্মুলা সে ডেরাইভ করছে, কি 6 পাই আর এটা ভি, কিন্তু এই ফর্মুলার কয়টা লিমিটেশন আছে, যে এই ফর্মুলা যখন তখন ইউজ করা যাবে না। আমাদের এই ফর্মুলা ইউজ করার জন্য কয়টা অ্যাজাম্পশন করতে হয়েছে। অ্যাজাম্পশন গুলা কি কি? অ্যাজাম্পশন গুলা হলো, the object for which you will be applying this formula must be spherical in shape, must be a slow moving object, okay, and there must be laminar flow occurring around the object. তো কি কি জিনিস? একটা হলো স্লো মুভিং, একটা হলো স্ফেরিক্যাল, আর আরেকটা হলো তার চারপাশে ল্যামিনার ফ্লো হইতে হবে। তো তাহলে শুধু ল্যামিনার ফ্লো যখন থাকবে তখনই শুধু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। টার্বুলেন্ট ফ্লো এর জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না, বিকজ টার্বুলেন্ট ফ্লো প্রেডিক্টেবল না। বেসিক্যালি টার্বুলেন্ট ফ্লো হলো আমাদের অনেক বেশি কেওটিক হয়, কখন কোন লেয়ারের সাথে কিসের মিক্স আপ হবে ওই ব্যাপারটা এখানের মধ্যে ইনকর্পোরেট করা হয় না। সো হোয়াট ডাজ দ্যাট মিন? দিস ফর্মুলা ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর স্লো মুভিং স্ফিয়ারস, ওকে। স্মল একটা স্ফিয়ার, স্লো মুভিং, তো এরকম হইলে পরে শুধু কি করা যাবে, তার জন্য এই ফর্মুলাটা ইউজ করা যাবে। তো এটাকে কেমন কি কাজ, এগুলো জিনিস আমরা এখন নোটপ্যাডের মধ্যে লেখা শুরু করবো। এই বড় একটা ডেরাইভেশন আছে, ডেরাইভেশনটা আমরা দেখবো এখন। অলরাইট, তো তাহলে আমরা এটা শুরু করি। তো তাহলে এখানের জন্য আমাদের মেইন পয়েন্ট গুলো কি কি, ওগুলো আন্ডারলাইন করে রাখি। একটা হলো স্মল সাইজের অবজেক্ট, স্লো মুভিং অবজেক্ট, স্ফেরিক্যাল ইন শেপ, এন্ড তার চারপাশে কি হতে হবে? ল্যামিনার ফ্লো হতে হবে। তো তাহলে হোয়াট ইজ দা ফর্মুলা? ড্র্যাগ ফোর্সের এটা আমাদের ফর্মুলাটা কি বের করছে, এটা আমরা এফ ডি এরকম করে লিখি, যে ড্র্যাগ ফোর্স এটা বোঝানোর জন্য, ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর এটা বি। তো এখন এফডি টা কি? দিস ইজ দ্য ড্র্যাগ ফোর্স
দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। সো তাহলে এই ফর্মুলা দেখে এখন একটা ব্যাপার বোঝা যাইতেছে না যে রেডিয়াস যত বাড়বে ড্র্যাগ ফোর্স তত বাড়বে, এন্ড রেডিয়াস বাড়া মানে তো সারফেস এরিয়া ইনক্রিজ করা। তো এর জন্য আমরা ও লেভেলসে ইভেন দো ফর্মুলাটা পড়ি নাই, বাট স্টিল তোমাদেরকে একটা লজিক দিয়ে রাখছিলাম যে সারফেস এরিয়া বড় হলে ড্র্যাগ ফোর্স বেশি হয়। এখন তোমরা ফর্মুলাটা পাওয়ার পর দিস শুড বি মোর ক্লিয়ার যে কেন আমাদের এমন ব্যাপারটা হইতেছে যে রেডিয়াস বাড়লে কেন ড্র্যাগ ফোর্স বাড়ে, বিকজ দে আর ডিরেক্টলি প্রপোর্শনাল। তাই না যাবে? জি ভাই। এটা কি? এটা হলো কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। আর ভি দিয়ে কি? ভি দিয়ে হলো velocity at which the object is moving. So drag force is equal to 6 pi r eta v। ফর্মুলা গুলো অনেক উইয়ার্ড দেখতে, এগুলো ফর্মুলা কোনোটাই মনে রাখতে হবে না, সব তোমাদের এক্সাম পেপারে দিয়ে দিবে, বুঝছো সাইমা? এগুলো কোনো ফর্মুলাই তোমাদের মনে রাখতে হবে না, প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা কনস্ট্যান্ট ভ্যালু সব জিনিসই তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকে, বুঝতে পারছো? তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। তো তাহলে দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট উই ডেরাইভ, যে ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর এটা ভি। এখন তোমরা এটার কিন্তু ইউনিট একটু আগে আমরা এক্সারসাইজ কি বলে চেক পয়েন্ট কোশ্চেন করতে সময় দেখে আসছিলাম যে এটার ইউনিট কি? প্যাসকেল সেকেন্ড। তো তাহলে এটার ইউনিট যদি প্যাসকেল সেকেন্ড হয়, আমরা এক টাইপের শো করছিলাম, মনে আছে? এক টাইপের শো কেমন করছিলাম যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমাদের ইউনিট গুলো কি হইতে হবে? সেম হইতে হবে। তো তাহলে আমরা এখন এই ফর্মুলার জন্য মিলাই দেখতে পারি যে ইফ দ্য ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি হোমোজেনাস অর নট, যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ইউনিট গুলা ঠিকমতো মিলতেছে নাকি আমরা দেখি। তো তাহলে এটার ইউনিট কি? এটার ইউনিট হলো প্যাসকেল সেকেন্ড, এটার ইউনিট হলো মিটার, এটার ইউনিট হলো মিটার পার সেকেন্ড, আর এর ইউনিট হলো নিউটন। তো এখন আমরা দেখি টেস্ট করে যে ইফ দ্য ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি হোমোজেনাস উইথ রেসপেক্ট টু ইটস ইউনিটস, ঠিক আছে? তো এখন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে হলো নিউটন, রাইট হ্যান্ড সাইডে ফার্স্টে 6 আর পাই। 6 আর পাই এই দুটার কি কোনো ইউনিট আছে রিক্তি? 6 আর পাই এই দুটা তো জাস্ট পিওর নাম্বার, তাদের কি কোনো ইউনিট হয়? না। আচ্ছা, তো তাহলে ফার্স্ট এর আমাদের ইউনিট ওয়ালা কোয়ান্টিটিটা কি, আর ভেরিয়েবলটা কি? রেডিয়াস, দ্যাট ইজ মিটার। এরপরে এটা যেটা হলো প্যাসকেল সেকেন্ড, আর ভেলোসিটি দ্যাট ইজ মিটার পার সেকেন্ড। তো এখন আমরা এখানের মধ্যে দেখি নিউটনকে আমরা কি লিখতে পারি? নিউটনকে যদি বেস ইউনিটে লিখি রিক্তি, নিউটনকে বেস ইউনিটে লিখলে পরে কি লেখা যায়? কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাটস ভেরি গুড। এখন এখানের মধ্যে আমাদের কি আছে? এই পার সেকেন্ড, এই সেকেন্ড কাটাকাটি চলে যায় এমনি, তো এই দুটো নিয়ে আমরা শুধু শুধু আলাদা রাখলাম না। এখানের মধ্যে একই মিটার ইনটু মিটার, মিটার স্কয়ার, আর প্যাসকেলকে কি লেখা যায়? প্যাসকেল হলো নিউটন পার মিটার স্কয়ার। তো নিউটন পার মিটার স্কয়ার, আর এখানে আমাদের কি হয়ে গেল? পার মিটার স্কয়ার আর মিটার স্কয়ার কাটাকাটি হয়ে গেল নাকি? পার মিটার স্কয়ার পার মিটার আর মিটার স্কয়ার কাটাকাটি চলে গেলে পরে ইভেন্চুয়ালি দুই পাশেই কি থাকতেছে? নিউটন থাকতেছে, আর দুই পাশেই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার থাকতেছে। তো তাহলে দিস ইজ হাউ এভরি টাইম, নো ম্যাটার হুইচ ইকুয়েশন ইউ এনকাউন্টার, তোমার সব সময় ফাইনালি কি হবে? ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে দ্য ইউনিটস আর বাউন্ড টু ম্যাচ উইথ ওয়ান অ্যানাদার, এন্ড যদি ম্যাচ না করে তো তাহলে ইদার ফর্মুলা ভুল আর তুমি ইউনিট বসাইতে ভুল করছো। ক্লিয়ার হয়েছে সবার কাছে যে আমরা কিভাবে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ইউনিট গুলা সেম দেখাবো? সাইমা? জি ভাই। আচ্ছা,
সো তাহলে বুঝলে পরে তো দ্যাটস ভেরি গুড। তো এমন ভাবে তোমাদের কতগুলি কোয়েশ্চেনও পাবা যে এরকম একটা ফর্মুলা দিয়ে দিল, দেন বললো যে এই ইকুয়েশনটা হোমোজেনাস নাকি না এটা টেস্ট করো, আর বলে দিল যে এই ইকুয়েশনটা হোমোজেনাস, তো এখন লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ইউনিট সেম হবে, তো বুঝে গেলা। তো এখন আননোন কোন একটা কোয়ান্টিটির ইউনিট বের করতে বলবেন, ঠিক আছে? তো ওইরকম ভাবে বের করা যায়। তো এইটা একটা ব্যাপার গেল। তো ফার্স্ট অফ অল আমরা ইউনিটের ব্যাপারটা ক্লিয়ার করে রাখলাম যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে জিনিসগুলো কি হইতেছে, ম্যাচ করতেছে। ওকে, আচ্ছা এই মিটিং এর টাইমটা কম আছে, তোমরা নেক্সট মিটিং এ জয়েন করে ফেলো, ওখানে আমরা ডেরিভেশনটা শো করব। আচ্ছা, তো সবাই আবার জয়েন করে ফেলছি আমরা, তো এখন আবার শুরু করে দেই। যেটা বলতেছিলাম যে এখন আমরা ডেরিভেশনটা দেখবো যে অ্যাকচুয়ালি টার্মিনাল ভেলোসিটির তারা একটা ফর্মুলা ডেরিভেশন দেখাইছে, তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে শো করব। ওকে, এখন এখানের মধ্যে দেখো তার ব্যাপারটা কি করছে, কিসের জন্য তারা ডিরাইভ করছিল। যে কোন একটা ফ্লুইডের ভিতর দিয়ে আমাদের একটা স্মল সাইজের একটা স্ফিয়ার ফল করবে, তো তাহলে হোয়াট উইল বি দা ভ্যালু অফ টার্মিনাল ভেলোসিটি, তারা ওইটা ডেরাইভ করতে চায়। আমি আজকে একটা প্রসেস দেখাবো যে উপর থেকে নিচে নামতে সময় কিভাবে টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা ডেরাইভেশন করতে হয়। তোমরা উল্টাটা করবা, যে উপর থেকে নিচে নামতে সময় তো আমি দেখাইলাম, তো এখন নিচে থেকে উপরে উঠতে সময় তখন কিভাবে টার্মিনাল ভেলোসিটির ফর্মুলাটা ডেরাইভ করা যায় ওই জিনিসটা তোমরা শো করবা। ওকে, সো ফার্স্ট আমরা এটা শুরু করে দেই। মেইন সিচুয়েশনটা হলো এরকম যে সাপোজ দিস ইজ আ লং সিলিন্ডার। তো এখন এই সিলিন্ডারের ভিতর দিয়ে কি করবে, আমরা এমন একটা বল বিয়ারিং ড্রপ করে দিলাম। তো এখন এই যে বল বিয়ারিংটা নিচে পড়বে, হোয়াট উইল হ্যাপেন, এই যে বল বিয়ারিংটা কি করছে সাইমা, এই বল বিয়ারিংটা একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার কে ডিসপ্লেস করছে না, বলো তো? তো এই সার্টেন ভলিউম অফ ওয়াটার কে ডিসপ্লেস করলে পরে তার উপর তো একটা ফোর্স আসার কথা, কি ফোর্স? আপথ্রাস্ট, ভেরি গুড। সো আপথ্রাস্ট কোন দিকে কাজ করে, উপরে নাকি নিচে? উপরে। আর আর কি ফোর্স আছে এই অবজেক্টের উপরে? ওয়েট আছে, ভেরি গুড। তো ওয়েট কোন দিকে, নিচে, তাই তো? তো এখন এই যে আমাদের অবজেক্টটা নিচে যত নামবে তত কি হবে, তার ভেলোসিটি বাড়বে না? যে প্রথমে হলো ওয়েট ইজ গ্রেটার দেন আপথ্রাস্ট, তো তাহলে দিস উইল মেক দা বল বিয়ারিং অ্যাসেলারেট ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। সো যত বলটা নিচের দিকে নামতেছে তত অ্যাসেলারেট করতেছে এন্ড দা ভেলোসিটি ইজ ইনক্রিজিং। এখন ভেলোসিটি ইনক্রিজ হলে তো একটা ব্যাপার হওয়ার কথা, কি হওয়ার কথা, একটা নতুন একটা ফোর্স আসার কথা, কি ফোর্স? যদি কোন একটা অবজেক্ট মুভমেন্টে থাকে বা মুভ করতে চায়, তো তখন তার উপর একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে না? যে কোন একটা অবজেক্ট যদি ভেলোসিটি নিয়ে মুভ করে, সো তখন তার উপর একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে। সো ওই ফোর্সটা কোন দিকে কাজ করবে সাইমা? অবজেক্টটা নিচের দিকে নামতেছে, ভেলোসিটি ইজ ডাউনওয়ার্ডস, সো তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে ও চলে গেছে, এটা আসলে পরে দেখে নিতে পারবে। তো এখন এখানের মধ্যে বলো যে অবজেক্টটা যদি নিচে নামে, তো তাহলে তার উপরে ড্র্যাগ ফোর্সটা কোন দিকে কাজ করবে? পরে উপরে। তো
ইভেন্চুয়ালি মনে করো নিচে নামতে 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 এরকম কোন একটা সিচুয়েশনে এমন কোন একটা পজিশনে কি হইলো, এমন কোন একটা পজিশনে আপথ্রাস্ট আর ড্র্যাগ মিলে ওয়েট কে ব্যালেন্স করে দিল। ওকে, যে যত নিচে নামতেছে তত ভেলোসিটি বাড়তেছে, যত নিচে নামতেছে তত ভেলোসিটি বাড়তেছে। দেন ইভেন্চুয়ালি হোয়াট হ্যাপেন্ড, ইভেন্চুয়ালি the upthrust and drag together balanced the weight. সো এখন ওয়েট যদি ব্যালেন্সড হয়ে যায় তো তাহলে আনব্যালেন্সড ফোর্স কত এখন অবজেক্টের উপরে? 0 আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয় তো তাহলে অ্যাসেলারেশন কত? 0। তো অ্যাসেলারেশন যদি 0 হয় ভেলোসিটি কি 0 হবে? অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি 0 না, অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি হবে কনস্ট্যান্ট। এন্ড এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলি লাবিবা? Terminal velocity. Terminal velocity. So তাহলে when an object is moving at terminal velocity, the forces are balanced, which means the unbalanced force is 0, acceleration is 0. That's why the velocity will be constant. Okay? তো এখন এখানের মধ্যে কাজটা কেমন? এখানের মধ্যে বেসিক কাজ হবে আমাদের এরকম যে when an object is moving downwards, weight greater than upthrust, so it accelerates downward. Thus, drag force act upwards. যে মুভ যদি করে নিচে তো তাহলে ড্র্যাগ ফোর্স হবে উপরে, আর মুভ যদি করে উপরে তো তাহলে ড্র্যাগ ফোর্স হবে নিচে। তো ওই জিনিসটা তো তাহলে thus drag force act upwards eventually কি হবে, upthrust plus drag will be equal to weight, so the object will gain terminal velocity. তো এখন আমরা এখানের মধ্যে ডেরিভেশনের কাজটা শুরু করি। ফার্স্ট অফ অল আপথ্রাস্ট, আপথ্রাস্টের ফর্মুলাটা কি ব্যক্তি? কি ভাইয়া আবার কি? আপথ্রাস্টের ফর্মুলাটা কি ছিল মনে আছে? মনে আসতেছে না। আপথ্রাস্টের ফর্মুলাটা ছিল রো ভি জি, এরকম রো ভি জি, কিন্তু এখানের মধ্যে রো টাকার ভি টাকার জিটা কি? তো এখন এখানের মধ্যে রো হলো ডেনসিটি হলো ফ্লুইডের, আর ভলিউম হলো ডিসপ্লেসড ফ্লুইডের ভলিউম মাল্টিপ্লাইড বাই জি। আর এখানে ড্র্যাগ ফোর্সের ফর্মুলা আমরা মাত্র শিখলাম, কি শিখলাম? 6 পাই আর এটা ভি। কিন্তু এখন এখানে ভেলোসিটিটা কি? এটা একটা স্পেশাল একটা ভেলোসিটিটা না, এই ভেলোসিটির নাম কি? টার্মিনাল ভেলোসিটি। সো তাহলে এর জন্য এই ভেলোসিটির সাথে আমরা নিচে একটা TERM একটা ওয়ার্ড অ্যাড করব টু মিন দ্যাট এটা হলো আমাদের টার্মিনাল ভেলোসিটি। ওকে, তো তাহলে v টার্ম এটা লিখে রাখলাম is equal to weight of the object. Weight of the object will be equal to what? Mass of the object. এখানে mass of the object না দিয়ে এখানে mass of solid আর কি, এটা হলো solid। তো mass of solid into g or mass of sphere into g. Now
এখন এখানের মধ্যে খেয়াল করো আমরা ব্যাপারটা কি করব, আমরা কি ফর্মুলা ডেরাইভ করব। We will eventually make the terminal velocity the subject of the equation. Okay, আমরা টার্মিনাল ভেলোসিটিটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাবো, তো এটার জন্য আমাদের যত রকমের সিম্পলিফিকেশন করা যায় ওই জিনিসগুলো আমরা করে নিব। অলরাইট, তো এখন ফার্স্ট অফ অল এখানের জন্য দেখো অবজেক্টটা কি পুরাপুরি পানির ভিতরে না, বলো তো এসাস। যেই অবজেক্টটা টার্মিনাল ভেলোসিটি বের করতেছে the whole object is inside the fluid, তো তাহলে পুরো অবজেক্টের ভলিউমটাই কি করতেছে, পুরো অবজেক্টের ভলিউমটাই আমাদের ওয়াটার ডিসপ্লেসমেন্টের বা ফ্লুইড ডিসপ্লেসমেন্টের কাজ করতেছে না, বলো তো? হ্যাঁ ভাই। সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? since the whole object is inside the liquid or inside the fluid, so ওই পুরা লিকুইডের ডিসপ্লেসমেন্টের কাজটা কি করতেছে, যে কত ভলিউম অফ লিকুইড ডিসপ্লেস হবে আর কত ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হবে, the volume equal to the volume of the object itself. তো ভলিউম অফ দ্য অবজেক্ট কি হবে, স্ফেরিক্যাল শেপের কি 4/3 পাই আর কিউব, একটা স্ফিয়ারের ফর্মুলা এটা না ভলিউমের 4/3 পাই আর কিউব, তো তাহলে ওই জিনিসটা। তো এখন আমরা এখানের মধ্যে এমন ভাবে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, ডেনসিটি অফ ফ্লুইড এটাই থাকবে, ভলিউম অফ ডিসপ্লেসড ফ্লুইডটা কি হবে 4/3 পাই আর কিউব ইনটু জি প্লাস 6 পাই আর এটা বি টার্ম ইজ ইকুয়াল টু, এখন mass of the solid or mass of the object কি হবে, mass of the object কে কি এরকম লেখা যায়, density into volume যাবে, হ্যাঁ লেখা যায়। তো তাহলে এখানের জন্য আমরা লিখি যে density of the solid into volume which is again 4/3 pi r cube into g। এখন আমরা 6 pi r সরি এটা বি টার্ম এটাকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবকিছু রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তো ডেনসিটি অফ দা স্ফিয়ার into 4/3 pi r cube into g minus density of the fluid into 4/3। আর এখানে ডেনসিটি জিনিসটা বুঝতে পারছি না, এই সাইডে কেন ডেনসিটি আসলো? কোন সাইডে কেন ডেনসিটি আনলাম, যে রাইট হ্যান্ড সাইডে সলিডের জন্য। হ্যাঁ 4/3 পাই আর কিউব বুঝছি, বাট ডেনসিটিটা কেন আসছে? mass equal to কি ডেনসিটি ইনটু ভলিউম না, ওইটা আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলা পাশে লিখে রাখতে পারো যদি মনে না থাকে, যে পাশে এরকম লিখে রাখলা যে mass is equal to density into volume, তো তাহলে পরে তখন এখানের জন্য মনে পড়বে। ওকে, এখন কি করা যায় আমরা দেখি, এই পাশ থেকে রাইট হ্যান্ড ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড থেকে 4/3 পাই আর কিউব জি এই জিনিসটা কমন নেওয়া যায়, এই কাজটা আমরা করব। দেখি 6 pi r eta b turn is equal to 4/3 pi r cube g density of sphere minus density of fluid। এখন শুধু টার্মিনাল ভেলোসিটিটাকে রাখি, এখন এখানে পাই পাই কাটাকাটি চলে গেল, দেন এই রেডিয়াস দিয়ে রেডিয়াস কিউব কে কাটাকাটি করলে রেডিয়াস স্কয়ার থাকে নাকি, দেন এখানের জন্য কি করা যায় 2 3, তো তাহলে ওই 3 টা নিচে নেমে আসলে পরে 3 into 3 9 হয়ে যাবে। তো ফাইনালি what we can write down, v turn is equal to 2r square g density of solid minus density of fluid divided by 9
এটা। তো এইটা হলো আমাদের ফাইনালি টার্মিনাল ভেলোসিটির একটা ফর্মুলা। কি ফর্মুলা? যে আমরা যদি জাস্ট সলিড আর ফ্লুইডের ডেনসিটি জানি এন্ড যেই ফ্লুইড দিয়ে পড়তেছে ওটার ভিসকসিটি, আর ওই সলিডটাকে তো স্ফিয়ার চিন্তা করব, তো তাহলে তার রেডিয়াসটা যদি জানি তো তাহলে কি বের করে ফেলতে পারবো? উই ক্যান ডিটারমাইন দা টার্মিনাল ভেলোসিটি। যে তার আমাদের ওয়েট জানার দরকার নেই, কিছু জানার দরকার নেই, জাস্ট ডিরেক্টলি এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। এই ফর্মুলাটা একভাবে একটু মিসলিডিং, কয়েকটা জায়গায় এরকম কোশ্চেন তোমাদেরকে আমি দেখাবো, যখন নাকি এটা কোশ্চেন পেপারে কোশ্চেন করব তখন ওই জিনিসটা আমি ক্লিয়ার করব। এটার সাথে একটা ব্যাপার আছে, অনেক সময় অনেকজন একটু কনফিউজ করে ফেলে। কতজন ভাবে, মনে করো আমি এএসএস কে বললাম, এএসএস তুমি দেখে আমাকে এটার অ্যানসার দাও, দেখে পারো নাকি। সেম ডেনসিটির দুইটা অবজেক্ট, ওকে, যে সেম ডেনসিটির দুইটা অবজেক্ট, একটা ডায়ামিটার বড় একটা ডায়ামিটার ছোট, ওকে, সেম ডেনসিটির দুইটা অবজেক্ট, একটা ডায়ামিটার বড় একটা ডায়ামিটার ছোট। এখন আমি অবজেক্টটাকে যদি রিলিজ করি, ফ্লুইডের মধ্যে দুইটাকে একসাথে রিলিজ করি, কোন অবজেক্টটা তাড়াতাড়ি নিচে নামবে? দুইটা একসাথে নামবে। দুইটা একসাথে নামবে না, যার ডায়ামিটার বড় সে আগে নামবে, যার ডায়ামিটার ছোট সে পরে নামবে। এখন এসে তোমার কাছে মাথায় আসতে পারে, আচ্ছা যে বড় তার তো ড্র্যাগ ফোর্স বেশি, তো তাহলে তার তো আরো দেরিতে নামার কথা, তো তাইলে পরে সে কেমনে আরো তাড়াতাড়ি নামে? বিকজ তোমার এখানের মধ্যে ব্যাপারটা বুঝতে হবে দুইটা জিনিস, যে অবজেক্টের ডায়ামিটার বড়, দ্যাটস ভেরি গুড, তো তার মানে ড্র্যাগ ফোর্স বড়, ওইটাও তোমার লজিক ঠিক আছে যে ড্র্যাগ ফোর্সও বেশি, কিন্তু তার ডায়ামিটারটা বড় দেখে তার ওয়েটও কি হবে? বেশি হবে না? বলো তো এসাস। হ্যাঁ, তো তাহলে ওয়েটের সাথে রেডিয়াসের যে কানেকশন আর ড্র্যাগ ফোর্সের সাথে রেডিয়াসের যে কানেকশন, ওই দুটো কানেকশন থেকে আমাদের অ্যানসার করতে হবে। ওটা আমরা দেখাবো, যেটা বললাম যে কোশ্চেন পেপার করাইতে সময় তখন আমি ওই ব্যাপারটা ক্লিয়ার করব। জাস্ট জানাই রাখলাম যে এরকম একটা ব্যাপার আসে, কোশ্চেনের মধ্যে আসে, ওই ব্যাপারটা কোশ্চেন পেপারে কোশ্চেন করানোর সময় আমি ক্লিয়ার করব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে কি ওয়েট আর ড্র্যাগ ফোর্স ক্যান্সেল আউট করে ফেলে? না, ওয়েট আর ড্র্যাগ ফোর্স ক্যান্সেল আউট হয় না। এখানের মধ্যে দেখো এই ব্যাপারটা আমি বলতেছিলাম যে ওয়েটের উপরে ইফেক্টটা বেশি হয়। কেন লাবিবা কি বলতে পারবা? ওয়েটের উপরে কেন আমাদের ডায়ামিটারের আর রেডিয়াসের ইফেক্টটা বেশি হবে, এন্ড ড্র্যাগ ফোর্সের জন্য কেন কম? লাবিবা ভাবতেছি, দাঁড়াও। আচ্ছা, সাইমা কেউ কি ট্রাই করতে চাও অ্যানসার করার? আচ্ছা, কোশ্চেনটা আবার বলবো। কোশ্চেনটা বলছি যে নাবিলকে কি বলে, এসাসকে যে কোশ্চেনটা করছো ওই কোশ্চেনটা তো শুনছো। কি কোশ্চেন ছিল? সেম ডেনসিটির দুইটা ডিফারেন্ট ডায়ামিটারের অবজেক্ট আমি রিলিজ করব, কোন অবজেক্টটা তাড়াতাড়ি নিচে নামবে? বড় ডায়ামিটারের অবজেক্টটা আগে নিচে নামবে নাকি ছোট ডায়ামিটারের অবজেক্টটা আগে নিচে নামবে? দ্য রাইট অ্যান্সার ইজ বড় ডায়ামিটারের অবজেক্টটা আগে নিচে নামবে। কিন্তু তোমার কাছে তো এখন একটা ব্যাপার, মাত্র আজকে যে ফর্মুলাটা শিখলা যে ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর, এটা বি। তো তাহলে তোমার কাছে লাগতে পারে কি, লাগতে পারে যে রেডিয়াস বড় মানে তো ড্র্যাগ ফোর্স বেশি, সো ড্র্যাগ ফোর্স বেশি হলে তো তার আস্তে আস্তে নামার কথা, সো তাহলে সে কিভাবে আরো তাড়াতাড়ি নামে? অনেক অল্প টাইমের মধ্যে হয়, সো আপথ্রাস্ট ব্যাক করতে টাইম লাগে বেশি। না, এরকম না যাবে। আপথ্রাস্ট তো অলওয়েজ আমাদের কোন একটা ফ্লুইডকে যখনই ডিসপ্লেস করবে তো ওখানের মধ্যে আপথ্রাস্ট এরকম থাকবে, এন্ড আপথ্রাস্টের ভ্যালুটা ওরকম চেঞ্জও হয় না। ওকে, সাইমা টাইপ করতে করতে আমার পোলারও গ্রাজুয়েশন হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে যেই ব্যাপারটা জাবের অ্যানসার করতে গেছো এটা অ্যাকচুয়ালি ওরকম না, এমন একটা ব্যাপার না। এখানের মধ্যে আমি বেসিক্যালি বলতেছিলাম যে ওয়েটের উপরে ডায়ামিটারের বা রেডিয়াসের ইফেক্টটা বড় এন্ড ড্র্যাগ ফোর্সের উপর ইফেক্টটা ছোট। ওয়াই ইজ দ্যাট? ওই জিনিসটা এখানের মধ্যে যদি আমরা অ্যানসার করতে যাই, আমরা ফার্স্ট এটা স্টুডেন্ট বুকের থেকে দেখে নেই, দেন তোমাদের অ্যানসারটা দিচ্ছি। তো কি বলতেছে এখানের মধ্যে, আমরা স্টুডেন্ট বুকের থেকে এই জিনিসটা রিডিং করে নেই, বিকজ এই জিনিসটাই আমাদের ফ্লুইড মেকানিক্স এর মধ্যে লাস্ট।
দেন আমাদের থার্সডেতে এটা চেক পয়েন্ট কোশ্চেন গুলি করলে পরে we will be done with fluid mechanics এরপর শুধু সলিড ম্যাটেরিয়াল বাকি থাকবে যে স্ট্রেস স্ট্রেন যেটা তো কি বলতেছে এখানে you have previously learned that acceleration due to gravity near the earth's surface is about 9.81 meter per second square. An object falling in vacuum does accelerate at this rate যে ভ্যাকুয়াম দিয়ে পড়লে পরে যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ ফোর্স না থাকে তো তাহলে এত রেটেই আসলে কি করে অ্যাসেলারেট করে ওকে However, it is unusual for objects to be dropped near the surface of the earth in vacuum in nearly all cases, such as a physics teacher is likely to demonstrate in a class. In reality, in order to calculate an object's actual acceleration when falling, we need to take into account all the forces acting on the object, combine these to find a resultant force, and then use Newton's second law. The acceleration is equal to resultant force by mass to calculate the resulting acceleration. Okay? না ওই কোশ্চেনের অ্যানসার এখনো বলি নাই সাইমা কোশ্চেনটাই রিপিট করতেছিলাম তুমি শুনতেছো নাকি ওই জিনিসটা জিজ্ঞাসা করছে বাট তুমি রিপ্লাই দিতেছো না তো এরপর এখন বলতেছি ফার্স্ট এটা পড়ে নেই এরপরে তো এখন এখানের মধ্যে কাজটা কি ফর আ ফলিং অবজেক্ট সাচ এজ আ স্কাই ডাইভার দিস মিন্স দ্যাট উই নিড টু ইনক্লুড দ্য ওয়েট দ্য upthrust caused by the object being in fluid or air and the viscous drag caused by the movement. The difficult part is that the viscous drag varies with speed through the fluid. যে যত স্পিড চেঞ্জ হবে তত viscous drag ও চেঞ্জ হবে because F equal to 6 pi r এটা v so তাহলে velocity চেঞ্জ হলে পরেও drag force চেঞ্জ হয় and the speed is constantly changing as a result of the acceleration. Usually we consider the equilibrium situation in which the weight is exactly balanced by the sum of upthrust and drag, which means that the object is falling at a constant velocity known as the terminal velocity. The phrase terminal velocity is only defined to be for objects falling under gravity with a constant weight. For a similar situation, horizontal, for example, a car with a constant thrust force and alternative phase such as maximum velocity should be used. So তাহলে horizontally move করলে পরে ওটাকে টার্মিনাল ভেলোসিটি না বলে ওটাকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বলবো ওকে তো এখন ফ্রিলি ফলিং অবজেক্টের জন্য উপর থেকে নিচে নামা বা নিচে থেকে উপরে ওঠা অবজেক্টের জন্য টার্মিনাল ভেলোসিটি ভার্টিক্যাল মোশনের জন্য আর হরাইজন্টাল মোশনের জন্য এটাকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বলবো বেসিক্যালি তো কি বলতেছে স্টোকস ল In the mid 19th century, Sir George Gabriel Stokes, an Irish mathematician and physicist at Cambridge University, investigated fluid dynamics and came up with an equation for the viscous drag on a small sphere at low speeds. Small size একটা spherical shape এর object যে low velocity তে travel করবে, which means তার around a laminar flow হবে। এখন এই ফর্মুলাটা হলো এটা, and this is known as Stokes law, where r is the radius in meter, v is the velocity in meter per second, eta is the coefficient of viscosity, Pascal second. Thus, in such a simple situation, the drag force is directly proportional to the radius of the sphere and directly proportional to the velocity. So, তার মানে velocity বাড়লে drag force বাড়বে, radius বাড়লে পরেও drag force বাড়বে। Okay? এখন কি বলতেছে? For simplicity, we will only consider simple situations such as solid sphere moving slowly in a fluid. Imagine a ball bearing dropping through a column of oil. For example, if you consider the terminal velocity of the sphere, তো তখন কি হবে? Weight will be equal to upthrust plus drag, বা drag force কে তারা Stokes force ও বলে। তো এখন ms, that is the mass of the solid sphere, into g. তো তাহলে this is the weight. Upthrust কি? Upthrust is the weight of the fluid displaced. So এইসব জিনিস কিন্তু রিভিশনের মধ্যে রাখতে হবে, বুঝছো রিক্তি? এগুলা জাস্ট রিসেন্টলি পড়ানো জিনিস, এগুলো ফর্মুলাগুলি ভুলে গেলে হবে না, হ্যাঁ? বারবার রিক্যাপ করা লাগবে, তাহলে যেন অলওয়েজ মাথায় থাকে। ফর্মুলা মুখস্থ করা লাগবে এমন কিছু না, বাট রিক্যাপের মধ্যে থাকলে পরে অ্যাকচুয়ালি ফর্মুলা মুখস্থ হয়েই যায়, ঠিক আছে? এন্ড ওকে ভাইয়া, স্টোকস ফোর্সের ফর্মুলাটা কি? 6 পাই আর এটা v, কিন্তু v টা এখানে স্পেশাল ভেলোসিটি কি? টার্মিনাল ভেলোসিটি, বিকজ সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করবে এর জন্য। where ms is the mass of the sphere, v term is the terminal velocity. তো এখন ms কে কি লেখা যায়? ডেনসিটি ইনটু ভলিউম। সো তাহলে
ভলিউম হলো 4/3 পাই আর কিউব আর ডেনসিটি হলো সলিডের যে ডেনসিটিটা। তো এখন এখানের মধ্যে ওয়েট অফ দা সলিড ওরকম তারা পরে ফাইনালি ইনকর্পোরেট করছে এন্ড আমাদের মতো ডেরাইভ করে ফাইনালি তারা বের করলো কি the terminal velocity is equal to 2r square g density of solid minus density of fluid divided by 9 eta. ওকে, তো এই ব্যাপারটা এখানে থেকে তারা ডেরাইভ করার পর একটা ব্যাপার বলতেছে কি so the terminal velocity is proportional to the square of the radius, যে larger spheres fall faster. Furthermore, because the radius is squared, it falls much faster. তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, এখানে থেকে একটা অ্যানসার বলা যায় যে since terminal velocity is directly proportional to radius squared, তো তার মানে রেডিয়াসের ভ্যালু যত বড় হবে টার্মিনাল ভেলোসিটির ভ্যালু তত বেশি হবে। টার্মিনাল ভেলোসিটির ভ্যালু যত বেশি হবে সে তত তাড়াতাড়ি কি করবে, নিচে নামবে, তাই না সাইমা? টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি মানে কি, টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি মানে হলো টার্মিনাল ভেলোসিটি রিচ করতে সময় লাগছে অনেকক্ষণ, তো তাহলে ততক্ষণে অনেক বড় একটা ভেলোসিটি গেইন করে ফেলছে। তো ওই ভেলোসিটিতে সে যদি মুভ করে তো তখন কি হবে, ওই ভেলোসিটিতে সে যদি মুভ করে তো তখন the time taken to reach the bottom will be less। তো তাহলে সে অনেক তাড়াতাড়ি কি করতে পারবে, নিচে নামতে পারবে। সবাই কি বুঝতে পারতেছো কি বলতেছি? জাবের? জি ভাই। ওকে, তো এখন এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, এখানে থেকে তারা ক্যালকুলেশন করে দেখাইছে। ওয়ার্ড এক্সাম্পলটা তোমরা নিজেরা দেখবা, হোপফুলি সবকিছু বুঝার কথা। দেন এই ইনভেস্টিগেশনের এটা ইউনিট 3 তে আমরা দেখব। এটা ল্যাব বুকের মধ্যে সুন্দর মতো আছে, প্লাস আমাদেরও এক্সপেরিমেন্ট করার একটা জিনিস আছে, ওটা আমরা দেখাবো। দেন এখানের মধ্যে ডিসকাস ট্র্যাকের কথা কি বলতেছে, you would find it difficult to wade through a swimming pool filled with oil because of oil is viscous than water. This is the friction between a solid and a fluid. Calculating the fluid friction can be relatively simple. On the other hand, it can be very complicated for large objects, fast objects and irregular shaped objects, because তখন turbulent flow হয়। তো turbulent flow হইলে পরে ওইটাকে নরমালি প্রেডিক্ট করা যায় না। এর জন্য কি বলছে, এই যে স্টোকস ফোর্স যেটা 6 পাই আর এটা বি, এটা শুধু কোন সময়ের জন্য, ল্যামিনার ফ্লো যখন হবে ওইটার জন্য। ল্যামিনার ফ্লো কখন হবে, অবজেক্টের সাইজ হবে ছোট, শেপ হবে স্ফেরিক্যাল এন্ড ভেলোসিটি হবে কম, তো তখন যায় ল্যামিনার ফ্লো হবে। আর অবজেক্টের সাইজ যদি হয় বড়, অবজেক্টের ভেলোসিটি যদি হয় বেশি এন্ড শেপটা যদি থাকে ইরেগুলার, তো তখন তার চারপাশে কি হবে, টার্বুলেন্ট ফ্লো হবে। তো টার্বুলেন্ট ফ্লো হইলে পরে কি করতে পারবে না, এরকম সিম্পল একটা ফর্মুলা দিয়ে তারা ওই ড্র্যাগ ফোর্সের ভ্যালুটাকে বের করতে পারবে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে, কেন আমরা স্টোকস ফোর্সের ওই সময় ওই কয়টা ওয়ার্ড স্পেসিফিক কয়টা পয়েন্ট আন্ডারলাইন করে রাখছিলাম? এখন এই ব্যাপারটা এখানের মধ্যে তারা বলতেছে, it must be remembered that the simple slow falling sphere of Stokes law is not a common situation, and in most real application the terminal velocity value is the result of complex calculation. So আমরা যেটা অ্যাকচুয়ালি করি, আমরা অ্যাজাম্পশন করতেছি, যে আমরা অ্যাজিউম করে নেই যে অবজেক্টটা ছোট সাইজের একটা রেডিয়াস হবে, শেপটা হবে স্ফেরিক্যাল, দেন আস্তে আস্তে মুভ করবে, তাহলে যেন ল্যামিনার ফ্লো হয়। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই জিনিসটা ছিল আমাদের ফার্স্ট অফ অল ড্র্যাগ ফোর্সের কাজ। ফার্স্ট অফ অল ড্র্যাগ ফোর্সের ফর্মুলা শিখলাম এন্ড টার্মিনাল ভেলোসিটির একটা ফর্মুলা ডেরিভেশন করলাম। তো তাহলে তোমরা ফার্স্টে এই জিনিসটা বের করবা যে একটা তো টার্মিনাল ভেলোসিটির এই ফর্মুলা দেখে বলা যায়, যে রেডিয়াস যত বেশি হবে তত তাড়াতাড়ি অবজেক্টটা ফল করবে, রেডিয়াস যত কম হবে তত আস্তে আস্তে ফল করবে। তোমরা এখন আরেকটা রিজনিং এরকম বের করবা, যে তোমাদেরকে মাত্র একটা ব্যাপার মাথায় দিলাম না, যে ওয়েটের উপরে রেডিয়াসের ইফেক্টটা বেশি এন্ড ড্র্যাগের উপরে রেডিয়াসের ইফেক্টটা কম।
তো এই ব্যাপারটা কিভাবে কি এই জিনিসটার অ্যানসার আমরা নেক্সট ক্লাসে দিব, বাট এইটার জন্য তোমাদের আরো কি করতে হবে, নেক্সট ক্লাসের জন্য এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো কমপ্লিট করে রাখবা। নেক্সট ক্লাসে আমাদের এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো করাবো এন্ড এই কোশ্চেনের অ্যানসারটা দেব। কি কোশ্চেন ওই জিনিসটা আমরা লিখে দিতেছি। The effect of radius is greater for weight, is greater on weight than on drag force. তো তাহলে এই ব্যাপারটা কিভাবে হয় এই জিনিসটা তোমরা বের করবা এন্ড এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা করে রাখবা। ওকে, এই চ্যাপ্টার গুলো অ্যাকচুয়ালি অনেক ছোট ছোট, তো এর জন্য লেকচার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে। তো এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক থার্সডে তে। তাহলে আমাদের নেক্সট ক্লাস এর পরের উইকে তো আমাদের 2 দিন ক্লাস হবে না, বিকজ এই কক্সবাজার যাব, এক উইক তো পোস্টপোন হয়েছিল। সো ইনশাআল্লাহ এই থার্সডে রাতে যাইতেছি। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন না থাকে দেন তাহলে আমরা ক্লাসটা এখানের মধ্যে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।